চট্টগ্রাম বন্দর ও করিডর ইস্যুতে প্রয়োজনে রাজপথে নামার ঘোষণা নূরের। আগামী নির্বাচনও যে অবাধ নিরপেক্ষ হবে সে পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না, মন্তব্য জামায়াতের নায়েবে আমিরের। শেখ হাসিনার সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধান শুরু। জাতীয় পাসপোর্ট এন্ডোর্সমেন্ট ফি নির্ধারণ কেন্দ্রীয় ব্যাংকের। ভারত যাচ্ছেন জয়, সাক্ষাৎ হতে পারে শেখ হাসিনার সঙ্গে। সন্ধ্যার মধ্যে 10 অঞ্চলে ঝড়ের আভাস। সেভেন সিস্টার্সের প্রকল্প সংযোগ প্রকল্পের অনুমোদন ভারতের। শিরোপার মহারণে নামছে বাংলাদেশ ভারত। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার দায়িত্বে বিদেশিদের দেওয়ার সিদ্ধান্ত, রাখাইনের মানবিক করিডর দেওয়ার কথা চিন্তা করছে অন্তর্বর্তী সরকার। তবে এই সিদ্ধান্তকে কোনোভাবেই মানতে নারাজ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। প্রয়োজনে রাজপথে লড়াইয়ের ঘোষণাও দিয়েছেন তিনি। শনিবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে কথা বলেন তিনি। ফেসবুক পোস্টে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, পরিষ্কার কথা, বাংলাদেশের অর্থনীতি হৃৎপিণ্ড চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে কোনোভাবেই তুলে দেওয়া যাবে না। করিডোরের নামে খাল কেটে কুমির আনা যাবে না। পোস্টের শেষ অংশে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে তিনি বলেন, দল নয়, মত নয়, সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থে কোনো ছাড় নয়, প্রয়োজনে রাজপথে নতুন লড়াইয়ে শুরু হবে। এর আগে গত 14 মে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। পরে সেখানে দেওয়া ভাষণে তিনি বলেন, চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের বন্দর উন্নতি করতে অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বের খ্যাতিসম্পন্ন বন্দর ব্যবস্থাপনা সংস্থাকে আমন্ত্রণ জানিয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। আগামী জাতীয় নির্বাচন যে একেবারে সঠিক ও সুষ্ঠু হবে এরকম কোনো পরিস্থিতি এখনও লক্ষ্য করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, কিছু কিছু ইস্যুতে নানা সমস্যা দেখা যাচ্ছে। কিছুদিন আগে পাবনা আটঘরিয়া এলাকায় জামাতের কার্যালয়ে অগ্নিসংযোগ, মারধরের ঘটনা ঘটেছে। এখনও নির্বাচনের তারিখই হয়নি, কিন্তু জায়গায় এলাকায় দখলের প্রতিযোগিতা চলছে। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী নির্বাচনেও একইভাবে সঠিক ও সুস্থ হওয়ার মতো পরিস্থিতি এখনও লক্ষ্য করা যাচ্ছে না। শনিবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে জামায়াত ইসলামীর বৈঠকের সূচনা বক্তব্যে তিনি একথা বলেন। তাহের বলেন, সংস্কার কমিশনের প্রসেস ইস্যুতে দলীয় দৃষ্টিভঙ্গি নয়, দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে, সবার কল্যাণে জামায়াত ইসলামীকে বিবেচনা করছেন। এই কারণেই আমরা আমাদের মতো পরিবর্তন ও ঐক্যমত পোষণ করেছি। আমরা এখনই বুঝতে পারছি আমাদের যে সিদ্ধান্ত বা চিন্তা তার চেয়ে আরও ভালো হতে পারে দেশ ও জাতির জন্য। তখনই আমরা পরিবর্তন আনছি, কারণ এটাই আমাদের লক্ষ্য, কিন্তু দলীয় নয়, জাতীয় অর্জন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব অজের জয়ের মধ্যে খুব শীঘ্রই সাক্ষাৎ হতে পারে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে ভারতে গণমাধ্যম নিউজ 18 জানিয়েছেন, শীঘ্রই ভারত সফরে যাচ্ছেন সজীব অজের জয়। শেখ হাসিনার দেশত্যাগের পরে এটাই হবে মা ছেলের প্রথম সরাসরি সাক্ষাৎ। এই সফরে মায়ের সঙ্গে নয়াদিল্লিতে সাক্ষাৎ ছাড়াও কলকাতা যাওয়ার সম্ভাবনাও রয়েছে তার। নিউজ 18 জানিয়েছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন জয়। সূত্র জানায়, তার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করে দেওয়ার পর তিনি আমেরিকার নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন। আওয়ামী লীগের নির্বাসিত নেতাদের মধ্যে জয়ের এই সম্ভাব্য সফর নিয়ে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আর ভারত সফরের প্রেক্ষাপটে এমন এক সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। গত 12 মে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে, যা দলকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সব পথ বন্ধ করে দেয়। দুর্নীতি দমন কমিশন দুদক সম্প্রতি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধানে নেমেছে। রোববার কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন দুদকের উপপরিচালক মাসুদুর রহমান। দলটি শেখ হাসিনার ঘোষিত অঘোষিত স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব, আয় ব্যয়ের হিসাব এবং কর সংক্রান্ত নথিপত্র পর্যালোচনার মাধ্যমে প্রকৃত তথ্য বের করে আনবে। সূত্র জানায়, অনুসন্ধানের আওতায় শেখ হাসিনার বিরুদ্ধে দেশে বিদেশে সম্পদ অর্জন, অর্থ পাচার, সরকারি প্রকল্পের দুর্নীতির অভিযোগ রয়েছে। এর মধ্যে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতি সংক্রান্ত মামলায় চার্জশিট দেওয়া হওয়ার পর আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একই মামলায় তার বোন শেখ রেহেনা, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের 14 কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়।
দুদকের অভিযোগপত্রে বলা হয়, পূর্বাঞ্চল এলাকায় 60 কাঠা প্লট বরাদ্দে জালিয়াতি সুস্পষ্ট প্রমাণ মিলেছে, যার ক্ষমতার অপব্যবহারের একটি বড় উদাহরণ। আদালত বিষয়টি আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। বিদেশে ভ্রমণের জন্য $5 সংযুক্তি করতে চাইলে এখন থেকে ব্যাংকগুলো সর্বোচ্চ 300 টাকা পর্যন্ত ফি নিতে পারবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংক এই ফি নির্ধারণ করে দিয়েছেন। এর বাহিরে পাসপোর্ট এনফোর্সমেন্ট ফি বাবদ বাড়তি কোনো অর্থ আদায় করা যাবে না। কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তফসিলি ব্যাংকগুলোকে বৈদেশিক মুদ্রা বিক্রির সময় বিভিন্ন হারে পাসপোর্ট এন্ডোর্সমেন্ট ফি ও চার্জ এবং অতিরিক্ত সার্ভিস বা ফি কমিশন নিচ্ছেন। অতিরিক্ত ফি আদায় করায় ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রা কিনতে নিরুৎসাহিত হন গ্রাহকরা। এ কারণে বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রা কিনতে উৎসাহিত করতে প্রথমবারের মতো পাসপোর্ট এন্ডোর্সমেন্ট ফি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। বাংলাদেশ ভারত লড়াই মানে বাড়তি উন্মাদনা, সেটা যদি হয় কোনো খেলা কিংবা জুনিয়র সিনিয়র লড়াই। আজ সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের ফাইনাল রয়েছে উদ্দীপনার রেশ। অরুণাচলের ইউরোপিয়ান গোল্ডেন জুবলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় বাংলাদেশ ভারতের ফাইনাল শুরু হবে। গত বছর নেপালে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-20 টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। এবার বয়স ক্যাটাগরি 19-এও শিরোপা নিয়ে আসতে চান কোচ গোলাম রব্বানী ছোটন। ছেলেরা এই টুর্নামেন্টে প্রতিটি ম্যাচে ভালো ফুটবল খেলেছে। তারা এখন অনেক আত্মবিশ্বাসী, ফাইনালের জন্য পুরোপুরিভাবে প্রস্তুত। দেশবাসীর দোয়া চাই যেন আমরা চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে দেশে ফিরতে পারি। বাংলাদেশের 3 ম্যাচের একটি ড্র করলেও ভারত সবকটিতেই জিতেছে। ভারতের জালে বলও না গেলেও বাংলাদেশের জালে 3 বার বল প্রবেশ করেছে। পারফরমেন্স ও স্বাগতিক দুই দিক থেকেই ভারত অনেকখানি এগিয়ে থাকলেও বাংলাদেশকে সমীহ করছেন ভারত কোচ বিরিয়ানো ফার্নান্ডেজ। বাংলাদেশ ভালো খেলেছে, বিশেষ করে সেমিফাইনালে। তাদের প্রতি সম্মান আছে। আমরা ফাইনালের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতে চাই। সন্ধ্যার মধ্যে 10 অঞ্চলে বজ্রসহ ঝড় হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব নদীগুলোকে সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে সংস্থাটির। রোববার সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে 24 ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। বাংলাদেশকে এড়িয়ে উত্তর পূর্বাঞ্চল 7 সিস্টার্সের সঙ্গে সরাসরি সমুদ্রপথে কলকাতা সহ বাকি অংশের বিকল্প সংযোগ চিন্তা করছে ভারত। এর জন্য দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি 22,864 কোটি রুপি ব্যয়ে শিলচর মহাসড়ক প্রকল্প অনুমোদন দিয়েছেন। প্রস্তাবিত ওই মহাসড়ক হলো মিয়ানমারের গুরুত্বপূর্ণ মাল্টি মডেল পরিবহন প্রকল্পের সম্প্রসারণ। বর্তমানে উত্তর পূর্বের 7টি রাজ্যের সঙ্গে ভারতের বাকি অংশের একমাত্র প্রবেশপথ হলো শিলিগুড়ি করিডর, যা চিকন নেক নামে পরিচিত। অন্য দুটির প্রবেশপথ হলো বাংলাদেশ ও মিয়ানমার। সেক্ষেত্রে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে অনেক কম সময়ে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো যাওয়া যায়। সম্প্রতি বাংলাদেশ বঙ্গোপসাগরের মধ্যে প্রবেশাধিকার সীমিত করার বিকল্প পথের কথা ভাবছে ভারত। এজন্য মিয়ানমারের যৌথভাবে কলাদান প্রকল্পে চিহ্নিত করেছে দিল্লি সরকার। শিলচর মহাসড়ক কাজ সম্পূর্ণ হওয়ার আগেই এই কালাদান প্রকল্প সম্পূর্ণ হওয়ার আশা করা হচ্ছে। সেক্ষেত্রে পূর্বাঞ্চলের ভারতে ভূরাজনৈতিক অবস্থানও অনেক মজবুত হবে। গত 30শে এপ্রিল ভারতের মন্ত্রিসভা শিলচর মহাসড়ক প্রকল্পটি অনুমোদন দেয়। প্রকল্পের 144.8 কিলোমিটার মেঘালয়ে ও 22 কিলোমিটার আসামে অবস্থিত। এই মহাসড়কটি চালু হলে 7 সিস্টার্সের ভ্রমণ 8 ঘন্টা কমে 5 ঘন্টায় নেমে আসবে। ভারতের ইন্টারন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডিপার্টমেন্ট কর্পোরেশন এই প্রকল্পটি সংযোগ রক্ষণকারী প্রকল্পকে বাংলাদেশের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে দেখছেন। এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।